এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है AGT Live 24/7। This is AGT Live 24/7। আমাদেরকে সবাই বলে আমরা নারী, আমরা সব পারি। ভারতীয় জনতা পার্টি মহিলা মোর্চার দ্বারা আয়োজিত প্রাইম মিনিস্টার ইফতিখার ঘোষ মহোদয়াকে ওনার বক্তব্য রাখার জন্য বলছিলেন। হবে না, তাই আজকে সভার শুরুতে कोई कारण नहीं है। आप सभी गहरे और व्यापक षड्यंत्र से अवगत होंगे जो उस समय not to speak merely but to remind us all of a time when India held its breath. Samvidhan Hatya Divas. Was there war? No. Was there rebellion? No. The Rashtrapati ji emergency, but it was then President Shri Fakhruddin Ali Ahmad on the advice of Srimati Indira Gandhi who declared a state of emergency, citing সেই দিশা নিয়ে কাজ করছেন। 45 জন মহিলাকে কমার্শিয়াল ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হয়েছে এবং তারা সফলতার সঙ্গে তারা বিভিন্নভাবে বিভিন্ন এই মানে ড্রাইভারি পেশায় তারা সংযুক্ত হয়েছেন। আমার কাছে অনেক রয়েছে। আজকে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার মাধ্যমে গর্ভবতী ও প্রসূতি মায়েদের জন্য যেটা ৬,০০০ টাকা ২ কিস্তিতে দেওয়ার ব্যবস্থা করেছে। তার সঙ্গে আমাদের এই ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যারা গর্ভবতী মায়েরা রয়েছেন তাদেরকে ৪ কিস্তিতে সেখানে ২,০০০ টাকা করে দেওয়ার ব্যবস্থা আমাদের সরকার সেখানে করেছেন। আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মাতৃ এবং শিশু যারা রয়েছেন তাদের জন্য তাদের আলাদা সেপারেট একটা মানে হসপিটাল হবে যেখানে আমাদের শিশু এবং মায়েদের আলাদাভাবে কেয়ার নেওয়া হবে। তো কাজেই আমাদের সেই রাজ্য সরকার সেখানে সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের প্রায় ১০০ আসন বিশিষ্ট একটা শিশু এবং মাদের ইউনিট সেখানে প্রস্তাব না আমি মাননীয় মুখ্যমন্ত্রী এখনই বলছিলেন সেখানে কাজ শুরু হয়ে গেছে। অর্থাৎ আমাদের এই রাজ্যের যারা দুস্থ বয়স্ক মহিলারা রয়েছেন তাদের জন্য ৩টি বৃদ্ধাশ্রম নির্মাণেরও সিদ্ধান্ত আমাদের করা হয়েছে। আপনারা লাখপতি দিদি মেয়েদেরকে সবসময় মহিলাদেরকে দাবিয়ে রাখার একটা প্রয়াস, কিন্তু আমাদের এই রাজ্যে লাখপতি দিদি আমরা কোনোদিনও কল্পনা করতে পারিনি। এখন পর্যন্ত প্রায় ৯১,০০০-এর উপর লাখপতি দিদি আমাদের এই ত্রিপুরা রাজ্যে হয়ে গেছে। আমি যদি বলতে থাকি তাহলে অনেক সময় লেগে যাবে। আজকে টিএসআর ব্যাটালিয়ন থেকে শুরু করে পুলিশের চাকরির ক্ষেত্রে মহিলাদের অগ্রণী ভূমিকা। আজকে জেলা সভাধিপতি থেকে শুরু করে আমার সামনেই অনেক জেলা সভাপতিরা বসে রয়েছেন, আমাদের কর্পোরেটররা বসে রয়েছেন, তারা দৃঢ় প্রত্যয় নিয়ে এই রাজ্যের মহিলাদের উন্নয়নের লক্ষ্যে ওনারা কাজ করে যাচ্ছেন এবং সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আত্মনির্ভর মহিলা যেটা আমাদের প্রধানমন্ত্রী স্বপ্ন দেখেছেন সেই দিশাতে কাজ করছে। আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে আমি আজকের এই যে আমাদের মক পার্লামেন্ট আমি তার সফলতা কামনা করছি এবং আগামী দিন এই মহিলা মোর্চার সংগঠন আরো দিনকে দিন শ্রীবৃদ্ধি হোক সেই সফলতা কামনা করে আমার আলোচনা শেষ করছি। সবাইকে নমস্কার, ধন্যবাদ। মুখ্যমন্ত্রী এবং প্রদেশ সভাপতি আছেন, বক্তব্য রাখবেন বিস্তারিতভাবে। এবং আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে ইমার্জেন্সির উপর। আপনারা জানেন যে তার আগেও প্রদেশ বিজেপি থেকে জেলাভিত্তিক মণ্ডল ভিত্তিক ইমার্জেন্সির যে কালো দিন সে বিষয়ে আমরা অনেক কর্মসূচি পালন করেছি এবং ভারতীয় গণতন্ত্রে 1975 সালের এই যে কালো দিন বা কালো ইমার্জেন্সি কথা আমরা বলি সেটা কখনোই মুছা যাবে না। এক ব্যক্তির শাসন ক্ষমতা কায়েম করার জন্য এবং এক দলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য 1975 সালের 25শে জুন ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছে। আমরা যারা ভারতবাসী আমাদের প্রত্যেকের রক্ষা কবচ হচ্ছে আমাদের সংবিধান এবং যেই সংবিধান রচয়িতারা রচনা করেছিলেন
ভারতবর্ষের প্রতিটি অংশের মানুষকে সেফগার্ড দেওয়ার জন্য, তাদের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। এবং ভীমরাও আম্বেদকরের নেতৃত্বে যখন সংবিধান রচিত হয়েছিল, আমরা সবাই জানি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল, তারপর কমিটি এই সংবিধানকে রচনা করেছিল। তার এইটা প্রিয়াম্বল, প্রতিটা সংবিধান একটা প্রিয়াম্বল, যেটা আমাদের ভারতবর্ষের সংবিধানের একটা প্রিয়াম্বল রয়েছে, যেটা সংবিধানের মূল সার কথা, মূল বিষয়বস্তু। সেটা কি? যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। আপনারা দেখবেন যে প্রিয়াম্বল অফ কনস্টিটিউশনের শুরুতেই উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, secular, democratic, socialist republic and give all its citizens the right of equality, fraternity, speech, everything সেখানে লেখা রয়েছে। এই ইমার্জেন্সির সময়, এই যে 1975 সাল 25শে জুন, যে ইমার্জেন্সি ভারতবর্ষের কালো দিন যাকে আমরা বলে আখ্যায়িত করি, চাপিয়ে দেওয়া হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর দ্বারা, এবং এক ব্যক্তির শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, সেটা ভারতবর্ষের ইতিহাস থেকে কখনো মোছা যাবে না। এবং এই যে মক পার্লামেন্ট যেটা আয়োজন করা হয়েছে, তার আগে যুব মোর্চাও করেছে, আজকে মহিলা মোর্চা করছে, আমাদের দল থেকে করা হয়েছে, সেটা হচ্ছে আজকের যে যুব সমাজ বা আগামী দিনে যারা গণতন্ত্রের ধারক বাহক হিসেবে কাজ করবে, সংবিধানের প্রতিটি ধারা উপধারাকে রক্ষা করবে, তাদেরকে ওয়াকিবহল করার জন্য, ইতিহাস সম্পর্কে তাদেরকে জ্ঞান অর্জন করতে সাহায্য করার জন্য। কারণ আমরা অনেকেই ভুলে গেছি হয়তো, বা আমরা হয়তো অনেকেই জানি না যে ভারতবর্ষের সংবিধানে এই যে কালো অধ্যায় ভারতবর্ষের গণতন্ত্রে, যেটা হত্যা করা হয়েছিল গণতন্ত্রকে সেদিন এলাহাবাদ হাইকোর্টের একটা রায়ের পরিপ্রেক্ষিতে ইন্দিরা গান্ধীকে বলা হয়েছিল যে আপনি আগামী 6 বছর কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না বা কোনো সরকারি পদে থাকতে পারবেন না। সেদিন 1975 সালের 25শে জুন গণতন্ত্রের সে কালো দিন নেমে এসেছিল ইমার্জেন্সি ঘোষণা করার মাধ্যমে। 21 মাস ব্যাপী 1 লাখের উপর বেশি মানুষকে, নেতৃত্বকে জেলে পুরে দেওয়া হয়েছে। আমরা প্রত্যেকে সেটা জানি। এবং পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে ইন্দিরা গান্ধীকে নির্বাচনে হেরে যেতে, ব্যক্তিগতভাবে উনি হেরে গেছিলেন, নির্বাচনে দাঁড়িয়েছিলেন কিন্তু নির্বাচনে জয়ী হতে পারেননি, কারণ ভারতবর্ষের মানুষ সেদিন এককাট্টা হয়ে ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে, কংগ্রেস দলের বিরুদ্ধে রায় দিয়েছিল। আমরা দেখেছিলাম জয়প্রকাশ নারায়ণ, অটল বিহারী বাজপেয়ী, এল.কে. আডবাণী, মুরলী মনোহর যোশী, তাদের মতো নেতৃত্ব, জর্জ ফার্নান্ডেজের মতো নেতৃত্ব, যিনি সারা দেশে রেল আন্দোলন করে রেল পরিষেবা স্তব্ধ করে দিয়েছিলেন, তাদের মতো নেতৃত্বকে জেলে পুরে দেওয়া হয়েছিল। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যারা আমরা বলি সংবাদ মাধ্যম, সেই সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দিয়ে গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমের অফিসগুলোর লাইন কেটে দেওয়া হয়েছিল, বিদ্যুতের লাইন, পানীয় জলের লাইন। এডিটরদেরকে রক্তচক্ষু দেখিয়ে, ভয় দেখিয়ে কাউকে জেলে পুরে দেওয়া হয়েছিল বা কারোর রক্তচক্ষু দেখিয়ে তাদের অধিকারকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি, প্রত্যেক বিষয়বস্তু আমরা জানি। তার পরবর্তী সময়ে আমরা এটাও জানি যে এলাহাবাদ হাইকোর্টের এই রায়ের পর জাস্টিস খান্না, যিনি ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে সরব হয়েছিলেন সেদিন, জাস্টিস খান্নার প্রমোশন পর্যন্ত, উনি চিফ জাস্টিস হতে পারতেন, চিফ জাস্টিসের প্রমোশন পর্যন্ত আটকে দেওয়া হয়েছিল। আমরা কথা বলি সংবিধানের অনুযায়ী যে রাইট অফ ইকুয়ালিটি, রাইট অফ স্পিচ, দিস ইজ মাই ফান্ডামেন্টাল রাইট, রাইট অফ স্পিচ, রাইট অফ ইকুয়ালিটি। আর্টিকেল 19, আর্টিকেল 21 ভারতবর্ষের সংবিধানে সমস্ত কিছুকে স্থবির করে দেওয়া হয়েছিল, ভুলুণ্ঠিত করে দেওয়া হয়েছিল। লক্ষ্য কি? আমাকেই প্রধানমন্ত্রী থাকতে হবে, আমার বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, কোনো ব্যক্তি হতে পারবে না, আমার অন্য কোনো দলও হতে পারবে না, আমি শেষ কথা। এই যে আমিত্ব সেদিন শ্রীমতী গান্ধীকে গ্রাস করেছিল এবং আমরা সে দেখেছিলাম যে পরবর্তী নির্বাচনে 1977 শ্রীমতী গান্ধীকেও পর্যন্ত হারতে হয়েছিল বন্ধুরা।
অন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, অন্য সরকার সেখানে গঠিত হয়েছে। আমি একটা নাট্য সংস্থার সাথে আমি জড়িত ছিলাম। আমি মনে আছে যে সেই বইটা, যে কোনো বই, সেই বই কিন্তু আপনি সেই নাটকে রবীন্দ্র ভবনে আমার সেই নাটক মঞ্চস্থ হয়েছিল, সেই বই ডিএম অফিসে পাঠাতে হতো। সেখানে কোনো রকম কোনো অপ্রাসঙ্গিক বা এই ধরনের কোনো কথা যেটা নাকি সরকারের গায়ে লাগবে সেটাকে কেটে সেটাকে সিল মেরে তবেই তোমার যে কোনো যে ডায়লগগুলো আছে তবে তুমি যে কোনো যারা পার্টিসিপেন্ট আছে তাদেরকে সেটা বলা হতো। গণতন্ত্রের হত্যা কাকে বলে আমার সেই ধারণা কিন্তু আমারও রয়েছে। আমাদের ত্রিপুরাতে তখন মুখ্যমন্ত্রী ছিলেন সুকুমার সেনগুপ্ত মহোদয়। আমরা দেখেছি কি অবস্থা ছিল, কখন যে কাকে জেলের ভিতর ঢুকিয়ে দেবে। এই মেনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট, মিসা, এই মিসার যে কিভাবে প্রয়োগ হয়েছিল আমরা সবাই জানি। এবং সাংবাদিক থেকে আরম্ভ করে আমাদের বহু জানাশোনা বহু লোক আছে, অনেকে জীবিত আছে, অনেকে জীবিত নেই, তাদেরকে জেলের মধ্যে পুড়েছে এবং তার জন্য কোর্টেও যেতে পারবেন না। এই মিসাই কি অবস্থা ছিল আমরা সবাই জানি। যে যেদিন এই 25শে জুন যখন এটা ডিক্লেয়ার হয় সকালবেলা, 26শে জুন সকালবেলায় রেডিওতে, অল ইন্ডিয়া রেডিওতে প্রধানমন্ত্রী নিজে ডিক্লেয়ার করলেন। কি ডিক্লেয়ার করলেন? যে ইমার্জেন্সি ঘোষণা হয়েছে। ফখরুদ্দিন আলী আহমেদ উনি বলেছেন ইমার্জেন্সি, এটা আমি বলছি এবং এর জন্য ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু আমরা দেখেছি কি ধরনের ভয়ের অবস্থা করেছিল। উনার যে সুপুত্র তৎকালীন সময়ে সঞ্জয় গান্ধী ধরে ধরে মানুষকে নির্বীজীকরণ করা, নাশবন্দি, সেসব কাহিনী সবাই হয়তো এখানে জানেন না। ধরে ধরে এই ধরনের নাশবন্দি করা হয়েছিল। সমস্ত জায়গায় ঘর বাড়ি সমস্ত জায়গায় ভেঙে দেওয়া হয়েছিল এবং ব্যবসায়িক থেকে শুরু করে সাহিত্যিক থেকে আরম্ভ করে যারা যারা বিরোধিতা করেছে, প্রেসের যে তাদের যে রাইটস, যে আজকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা বলি, সেই চতুর্থ স্তম্ভের উপর যে কুঠারাঘাত করা হয়েছিল বহু লোককে, ইভেন ব্যবসায়ী থেকে আরম্ভ করে যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট তাদেরকে পর্যন্ত এই পয়সার বিনিময়ে, পয়সা চেয়েছে তৎকালীন সময়ে, তার দুর্ব্যবহার করা হয়েছে। এই যে আপনার এই ভিসা আইনে বলেছে টাকা না দিলে হবে না। বিভিন্ন রাজ্যে সরকারের তখন বেশিরভাগ সরকার কংগ্রেসের পরিচালনাধীন ছিল, সেখান থেকে পয়সা নিয়ে যদি না পায় তাহলে জেলের ভিতর তুলে দিত। তখন এই অবস্থার মধ্যে দেশের মধ্যে যখন আন্দোলন গর্জে উঠল, আমাদের জেপি নারায়ণ, আপনারা সবাই জানেন যে ওনার নেতৃত্বে, নারায়ণজির নেতৃত্বে বিহার থেকে উনি আন্দোলন সেই গান্ধী ময়দান থেকে উনি শুরু করেন এবং তারপরে ওনার সাথে অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে আমাদের যারা লিডাররা আছেন, আমাদের আদবানিজি থেকে শুরু করে জর্জ ফার্নান্ডেস থেকে শুরু করে রাজনারায়ণ থেকে শুরু করে সবাইকে এরকম, বিশেষ করে আরএসএস এবং জনসংঘ তৎকালীন তার সমস্ত লিডারকে জেলের মধ্যে পুরে দিয়েছেন। আমরা আজকের এখানে আমার মেয়েরা যারা এখানে পার্টিসিপেট করবে, আমি নিশ্চিত যে আগামী দিনে তারা এই যে জ্ঞান এবং এই যে আলোচনা করবে, তাতে করে একটু যারা ওই সময়ে 1975 থেকে 1977 পর্যন্ত যারা নির্যাতিত হয়েছিল তাদের জন্য আজকে কিন্তু এই যে মক পার্লামেন্ট আমরা করছি, একটু নিজেরাও জানবো, আবার তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে কিন্তু আজকের এই মক পার্লামেন্ট, তাদেরকে স্মরণ করার দিন। আমরা সবাই জানি যে এখানে যখনই আমরা ইমার্জেন্সি স্টার্ট দেওয়া হয় ভারতবর্ষে, সেখানে 3 ধরনের ইমার্জেন্সি হয়। এখানে আমার পূর্ববর্তী বক্তা আমাদের জেনারেল সেক্রেটারি মাননীয় ভগবান দাস অলরেডি বলেছেন যে ন্যাশনাল ইমার্জেন্সি আমাদের যখন 352 ধারা অনুসারে ন্যাশনাল ইমার্জেন্সি হয় এবং ন্যাশনাল ইমার্জেন্সি কোনটা যদি দেখা যায় এক্সটার্নাল যদি আক্রমণ হয়, ইন্টারনাল যদি সশস্ত্র বিপ্লব হয় বা আন্দোলন হয় সেখানে করা যেতে পারে এবং রাজ্য ভিত্তিক যখন ইমার্জেন্সি হয় সেখানে 356 দ্বারা সেটা প্রয়োগ করা হয়। এবং আমরা এখানে 1975 সালে সবচেয়ে বিতর্কিত যে ইমার্জেন্সি সেটা আমরা দেখলাম, ইন্দিরা গান্ধী 1975 সালে যে ইমার্জেন্সি ডিক্লেয়ার করলেন এবং সেই আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, 360 ধারা যদি সেটা প্রয়োগ করে ফাইন্যান্সিয়াল যদি ক্রাইসিস হয় ভারতবর্ষে তখন সেখানে দেওয়া যায়। আমার মনে আছে আমার এটা আমি সৌভাগ্যবান, কিসসা কুর্সিকা একটা সিনেমা তৎকালীন সময় হয়েছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা গেছে সেটাকে ব্যান করে দিয়েছিল তৎকালীন সরকার এবং কিসসা কুর্সিকার মধ্যে একদম পুরো ডিটেল তখন বলেছিল কিভাবে এই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই দেশের ক্ষমতায় এই কুর্সিকে টিকে রাখার জন্য উনি কি কি করেছিলেন সেই বিষয়গুলো তৎকালীন সময়ে দেখানোর চেষ্টা করা হয়েছিল।
বন্ধুগণ, আজকে এখানে আমরা যারা আমি দেখলাম যে বিভিন্ন যারা আমাদের বিরোধী দলের নেতারা প্রায়ই বলেন যে দেশের মধ্যে মানে মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বাধীন যে সরকার সেখানে গণতন্ত্রের উপর আঘাত আনছে। আমি আমার যিনি পূর্ববর্তী বক্তা রাজীববাবু বলেছেন অলরেডি যে 370 দ্বারা যদি আমরা কথা বলি 35-এ, সেটা তো বর্তমান যিনি চিফ জাস্টিস উনি নিজেও বলেছেন, মিস্টার গাবিজি উনি নিজে বলেছেন যে 370 এবং 35 ধারা যেটা ইউনাইটেড ইন্ডিয়া হিসাবে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন এবং আইনের মধ্যে এটা ছিল না এবং এটা আইন বিরোধী কাজ। গত 28 তারিখে উনি সেই বক্তব্য রেখেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই আইন বাতিল করার জন্য উনি জম্মুর ভিতরে যখন ঢুকেন তো উনাকে কিভাবে অ্যারেস্ট করছেন আমরা সবাই জানি এবং কিভাবে ওনার মৃত্যু হয় সবাই আমরা জানি এবং যেভাবে দেশের অখণ্ডতার জন্য উনি যখন বলিদান হন তখন এই যে এক দেশ এক বিধান এক নিশান এই যে বিষয়গুলো এসছে আমরা সবাই বিষয়ে জানি উনি বলিদান হয়েছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি সত্যি বলতে কি সংবিধান বাঁচানোর জন্যই 370 এবং 35-এ উনি সেই সংবিধান সংশোধন করলেন এবং আজকে জম্মু কাশ্মীর লাদাখ 3টে জায়গায় আমরা দেখেছি উন্নয়ন।